আচ্ছা দেখো গত ক্লাসে কতটুকু পড়িয়েছিলাম একটু একটু গিয়ে স্যার আমার ব্যাগটা নাও তো ওখান থেকে, সৌমিত্র ওখান থেকে ব্যাগটা নাও তো অফিস থেকে আমার। দরজাটা বন্ধ করে দাও। স্যার আসো। গত ক্লাসে যখন পরমাণু গঠন পড়াচ্ছিলাম তখন আমি এখানে আর্গনের পরে পটাশিয়াম আর ক্যালসিয়ামও লিখে দিছিলাম না? তোমাদের কি মনে আছে পটাশিয়াম আর ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আমি লিখছিলাম? একটু পটাশিয়াম আর ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসগুলো লিখে নিবা। হ্যাঁ, নিচে নিচে খালি জায়গায় লিখে নিবা। পটাশিয়াম, দেখি আমি তোমাকে বলি, দেখো পটাশিয়ামের ক্ষেত্রে পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত বলো তো? 19। তাহলে এর ইলেকট্রন বিন্যাস কত হবে? 2 2 না 2 8 8 1। স্যার এখানে কিন্তু একটু ব্যতিক্রম আছে, এই জায়গাটায় একটু ব্যতিক্রম আছে। হ্যাঁ, তুমি সরাসরি এখানে 2 8 9 লিখে দিলে কিন্তু ভুল হবে, এটা একটু মনে রাখবে কেমন? এখানে কেন ব্যতিক্রম আছে বা কি কারণে ব্যতিক্রম আছে এটার জন্য আমার অবশ্যই একটা ক্লাস নিতে হবে, বাট এই মুহূর্তে অষ্টম শ্রেণীতে তোমার হয়তো অতটুকু যেতে হবে না। ঠিক আছে, কেন এখানে কি 9 না হয়ে কেন 1 হচ্ছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কেমন? সেটা একটু ব্যতিক্রম, তো তোমরা একটু এই বিষয়টা মনে রাখবা। এখানে প্রথম শক্তি স্তরে কয়টা? 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন, তৃতীয় শক্তি স্তরে 8টা এবং সর্বশেষ শক্তি স্তরে বা বাইরের শক্তি স্তরে কয়টা? 1টা ইলেকট্রন। পটাশিয়ামের পরে আমরা মনে হয় ক্যালসিয়ামটাও লিখে দিয়েছিলাম, যেগুলো বিক্রিয়ার জন্য কাজে লাগবে, রাসায়নিক বিক্রিয়ার জন্য কাজে লাগবে, ধরো 20। তাহলে এক্ষেত্রে কি হবে? 2 8 8 কত? 2। তো এগুলো একটু তোমাদের মনে রাখতে হবে, এই দুইটা ইলেকট্রন বিন্যাস, কেমন? মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা যাক, এবার আমাদের তো এতটুকু পর্যন্ত মোটামুটি শেষ। আমি তোমাদেরকে বলেছিলাম যে 1 থেকে 20 পর্যন্ত সিরিয়ালি মৌলগুলোর পারমাণবিক সংখ্যা অনুযায়ী মুখস্থ রাখার জন্য কে কে মুখস্থ করছো? কনফার্ম? আচ্ছা ঠিক আছে, হাত নামাও। আমি সৌমিত্রকে জিজ্ঞেস করি, সৌমিত্র 12 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটার নাম কি? ঠিক আছে কিনা? ও কি ঠিক বলছে কিনা? ঠিক আছে। আচ্ছা 17 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটার নাম কি? ক্লোরিন, ভেরি গুড। 19 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটার নাম কি? পটাশিয়াম। আচ্ছা ঠিক আছে। 10 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটার নাম কি? নিয়ন, ভেরি গুড। পারবি দেখি তোরা, অসাধারণ। এখন দেখো এখানে আমি চাইলে তোমাদেরকে উপশক্তি স্তরের ধারণাগুলো পড়াইতে পারি। উপশক্তি স্তরের ধারণা যখন চলে আসবে তখন কিন্তু কেন এখানে চতুর্থ শক্তি স্তরে 1টা, অর্থাৎ এখানে তৃতীয় শক্তি স্তরে কেন 9 হলো না? তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত বলতো? 18টা, কিন্তু এখানে আরো কতটা থাকতে পারবে? আরো 10টা থাকতে পারবে, কিন্তু সেখানে এই যে ইলেকট্রনটা চতুর্থ শক্তি স্তরে আছে সেটা এখানে না এসে কেন এখানে গেল, সেগুলো যদি পড়াতে চাই তাহলে আমার উপশক্তি স্তরের ধারণা লাগবে। উপশক্তি স্তরের ধারণা তোমাদের অষ্টম শ্রেণীতে এই মুহূর্তে নাই। আমিও আমার প্রয়োজনীয় সিলেবাস শেষ করার তাগিদে আমি ওই জায়গায় যাচ্ছি না। আমি আমাদের অষ্টম শ্রেণীতে যতটুকু পর্যন্ত আছে ততটুকুই পড়িয়ে দিচ্ছি এই মুহূর্তে। পরবর্তীতে আমার কাছে সময় থাকলে দরকার হলে আমরা উপশক্তি স্তর নিয়ে কি করবো, আলোচনা করবো, কেমন? আসো, ইলেকট্রন বিন্যাস ও মৌলের ধর্ম। এখানে ইলেকট্রন বিন্যাস ও মৌলের ধর্ম বলতে আসলে কি বোঝানো হচ্ছে বা কি বুঝাচ্ছে? এই যে এখানে দেখো, এখানে দেখো মৌলিক পদার্থের ধর্ম মূলত তাদের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে।
এই ইলেকট্রন বিন্যাসের ভিন্নতার কারণে সাধারণত মৌলগুলো কখনো নিষ্ক্রিয়, কখনো সক্রিয় বা কখনো আধানযুক্ত হতে পারে। দেখো, একটি পরমাণুর সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকতে পারে ঠিক সেই কয়টি যদি থাকে তাহলে কক্ষপথটি পূর্ণ থাকে। দেখো কথা কি বলছে, একটা মৌলের সর্বশেষ শক্তি স্তরে যে কয়টি ইলেকট্রন থাকতে পারে যদি সে কয়টি ইলেকট্রন থাকে তবে কক্ষপথটি কি পূর্ণ থাকে। প্রত্যেকটা পরমাণু যেগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে প্রত্যেকটা পরমাণু চেষ্টা করে তার সর্বশেষ কক্ষপথে যাতে কি পরিপূর্ণ ইলেকট্রন থাকে, একদম পূর্ণ সংখ্যক কি থাকে ইলেকট্রন থাকে। কেমন? যেমন তোমাদেরকে পূর্ণ সংখ্যক ইলেকট্রন বলতে কি বুঝাচ্ছি সেটাও একটা বুঝতে হবে। কেমন? এখন তার আগে আমরা একটু নিষ্ক্রিয় মৌল সম্পর্কে ধারণা নিতে হবে। নিষ্ক্রিয় মৌল কোনগুলো? যে সকল মৌলের সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ তাদেরকে আমরা কি বলি? নিষ্ক্রিয় মৌল বলি। যে সকল মৌলের সর্বশেষ শক্তি স্তর মানে যে শক্তি স্তরে ইলেকট্রন থাকে আর কি, সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে, যে সকল মৌলের সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে এবং যে মৌলগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না তাদেরকে আমরা কি বলি? নিষ্ক্রিয় মৌল বলি। দেখে লিখো তো। একটু দ্রুত লিখবা, কেমন? যে সকল মৌলের সর্বশেষ শক্তি স্তর একটু দ্রুত লিখবা, কেমন? যে সকল মৌলের পরমাণু লিখিও, যে সকল মৌলের পরমাণু সর্বশেষ শক্তি স্তর, যে সকল মৌলের পরমাণুর সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে, যে সকল মৌলের পরমাণুর সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে এবং যারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, যারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না তাদেরকে নিষ্ক্রিয় মৌল বলে। যারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না তাদেরকে নিষ্ক্রিয় মৌল। ঠিক আছে? এখন একটা বিষয় দেখো, এই যে নিষ্ক্রিয় মৌলগুলো আমি সরাসরি লিখলাম যে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তবে কিছু ব্যতিক্রম অবশ্যই আছে। কিছু কিছু ক্ষেত্রে যখন হিউজ পরিমাণ তাপ দেওয়া হয় তখন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নিষ্ক্রিয় মৌলগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তবে বেশিরভাগ ক্ষেত্রে এরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। দরকার নাই আমার ওই টপিকগুলো, আমার দরকার যে নিষ্ক্রিয় মৌলগুলো আসলে কি, নিষ্ক্রিয় মৌলগুলো কি, কেন তারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না সে বিষয়টা জানা। কেমন? তো লিখো, নিষ্ক্রিয় মৌল হচ্ছে 7টি। নিষ্ক্রিয় মৌল হলো 7টি। লিখো নিষ্ক্রিয় মৌল। তোমাকে নিষ্ক্রিয় বানান জানো? আচ্ছা দেখে আমি লিখে দিতে পারি কিনা দেখি, না পারলে একটু দেখো তো। নিষ্ক্রিয় মৌল হলো কয়টি? 7টি। লিখো, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন আর একটা অর্গানেসন। মজা না? অর্গানেসন, ঠিক আছে? এটা হচ্ছে জ্যানন। তোমরা লিখে রাখো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, অর্গানেসন। আমি লিখে দিব হিলিয়াম, কেমন?
নিয়ন, আর্গন, মনে থাকবে না তো, ক্রিপ্টন, জ্যানন, জ্যানন বানানো তো ভুলে গেছি, রেডন, আর হচ্ছে অর্গানিজম। তোমরা লেখার সময় শুধুমাত্র প্রতীকগুলো লিখবা, যে কেমন, হিলিয়াম, এইচ দেখলে আমরা বুঝে যাব এটা কি হিলিয়াম, এ আর দেখলেই বুঝে যাব এটা হচ্ছে কি আর্গন, কেমন। XE, দুই 10 18। আমি তিনটার পারমাণবিক সংখ্যা লিখে দিচ্ছি যেগুলো তোমার খুব বেশি প্রয়োজন হবে, এবং ইলেকট্রন বিন্যাস, হ্যাঁ কোনটা, রেডন, রেডন, এটা ড ড, রেজন না, এটা রেডন স্যার, এটা ড হবে। হ্যাঁ, তাহলে এদের ইলেকট্রন বিন্যাস তুমি কিন্তু জানো, 2, এটা হচ্ছে কত 2 8, এটা হচ্ছে কত 2 8 কি 8। তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করো, নিষ্ক্রিয় মৌলের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, হিলিয়ামে 2টা, আর প্রত্যেকটা নিষ্ক্রিয় মৌলের সর্বশেষ কক্ষপথে কয়টা করে ইলেকট্রন থাকবে, 8টা ইলেকট্রন থাকবে। ধরোটা অর্গানিজম, রেডন, রেডন, কতবার বলবো। আচ্ছা এখানে দেখো তাহলে কি বললাম, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, অর্গানিজম। হ্যাঁ, এখানে দেখো হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, নিয়নের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 8, কেন এরকম আমরা কিন্তু পড়ছি। হ্যাঁ, এবং আর্গনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 8 8। দেখো হিলিয়াম ছাড়া, হিলিয়ামের একটাই শক্তি স্তর, হিলিয়ামের শক্তি স্তর কয়টা, একটা, আমরা কিন্তু পড়ছি হিলিয়ামে একটা মাত্র শক্তি স্তর, কারণ হিলিয়ামের ইলেকট্রন আছে কয়টা, 2টা, আর ওর প্রথম শক্তি স্তরের, দেখি বলতো প্রথম শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, 2টা, প্রথম শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে কত 2, তো হিলিয়ামের ইলেকট্রনও আছে কয়টা, 2টা, তার মানে ওর দেখো এটা হচ্ছে হিলিয়ামের নিউক্লিয়াস, হিলিয়ামের কাছে ইলেকট্রন আছে কয়টা, 2টা, আর প্রথম শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতাও কত 2, তার মানে এখানে 2টা ইলেকট্রন। এই কারণে ওর যে একটা শক্তি স্তর আছে ওই একটা শক্তি স্তরই ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ, এই কারণে সে কি নিষ্ক্রিয়, সে অন্য মৌল থেকে ইলেকট্রন গ্রহণও করতে চায় না, আবার তার কাছে যে ইলেকট্রনগুলো আছে সেগুলো ছেড়েও দেয় না, তার যা আছে তা নিয়ে সে পরিপূর্ণ, তার আর কোনো ইলেকট্রনের প্রতি আসক্তি নাই, এই কারণে সে হচ্ছে কি নিষ্ক্রিয়, কেমন। আবার তুমি দেখো নিয়নের ক্ষেত্র সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা, 8টা, ওরও সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন 8টা, কথাটা বুঝিও। আবার নিচে যেগুলো আছে ওদের ক্ষেত্রেও সর্বশেষ শক্তি স্তর বা কক্ষপথ কিন্তু ইলেকট্রন দ্বারা কি থাকে, পরিপূর্ণ থাকে, যে কারণে এই যে মৌলগুলো সিরিয়ালি আমি লিখলাম, এই মৌলগুলো রাসায়নিক বিক্রিয়ায় কি করে না, অংশগ্রহণ করে না, এই কারণে তাদেরকে বলা হয় রাসায়নিকভাবে নিষ্ক্রিয় মৌল, রাসায়নিকভাবে কি নিষ্ক্রিয় মৌল। তাহলে প্রত্যেকটা মৌল রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করার সময়, স্যার আমার কথাগুলো বুঝিয়ে, এগুলো কিন্তু তোমার পরীক্ষার সময় লিখতে হবে, প্রত্যেকটা মৌল রাসায়নিক বিক্রিয়ায় যখন অংশগ্রহণ করে তখন তারা ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে কিংবা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, কি বলছি, ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে কিংবা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। আমি যে কথাটা বলছি এই কথাটা আমাকে 3বার বলবো। বলছি রাসায়নিক বিক্রিয়ায় পরমাণুগুলো যখন অংশগ্রহণ করে তখন তারা ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, আদান মানে ওই ইলেকট্রন দেয়া নেয়া, দিবে নিবে, ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে বা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে
নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। কি বলছি বলো তো? রাসায়নিক বিক্রিয়ায় পরমাণুগুলো অংশগ্রহণের সময় ইলেকট্রন আদান-প্রদান বা শেয়ার করার মাধ্যমে কি হয়? নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। কেমন? যখন তারা নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জন করে তখন তারা স্থিতিশীল হয়ে যায়। নিষ্ক্রিয় মৌলগুলো কিন্তু স্থিতিশীল। স্থিতিশীল মানে তারা অন্য কোনো মৌলের সাথে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। স্থিতিশীল মানে কি? সে কারো হাতে জগদাটিতে নাই, সে কারো হাতে বেজালে নাই, সে একদম কি নিউট্রাল। হ্যাঁ হ্যাঁ, অন্যগুলো অস্থিতিশীল। অন্যগুলো এই যে অস্থিতিশীল বলেই তো তারা কি স্থিতিশীল হতে চেষ্টা করে। স্থিতিশীল তারা কিভাবে হওয়ার জন্য চেষ্টা করে? তারা ইলেকট্রন দিয়ে কিংবা ইলেকট্রন নিয়ে কিংবা ইলেকট্রন কি করে শেয়ার করার মাধ্যমে কার ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়? স্থিতিশীল মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। আর স্থিতিশীল মৌলগুলো কারা? নিষ্ক্রিয় মৌলগুলো। কেমন? তো এগুলোর উদাহরণ তো আমরা এখনই দেখব। আসো এবার তোমাদের কয়েকটা উদাহরণ দিব, এই উদাহরণগুলোর মাধ্যমে তোমরা কিন্তু বিষয়টা বুঝে যাবা। তবে তার আগে একটা কথা লিখো, একটা সংজ্ঞা লিখো। দেখো, ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে, ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে পরমাণুসমূহ ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে পরমাণুসমূহ ধনাত্মক বা ঋণাত্মক চার্জে চার্জিত হয়। ধনাত্মক বা ঋণাত্মক চার্জে পরিণত হয়। ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে পরমাণুসমূহ ধনাত্মক বা ঋণাত্মক চার্জে পরিণত হয়। পরমাণুসমূহের এই অবস্থাকে আয়ন বলে। পরমাণুসমূহের এই অবস্থাকে আয়ন বলে। আয়ন আয়ন পরমাণুসমূহের এই অবস্থাকে আয়ন বলে। পরমাণুসমূহের এই অবস্থাকে এই অবস্থাকে আয়ন বলে। পরমাণুসমূহের এই অবস্থাকে আয়ন বলে। আয়ন আর চার্জ কিন্তু অনেকটা একই রকম। আয়ন যে কথা, চার্জও সেম কথা আসলে। আচ্ছা, পরমাণুসমূহের এই অবস্থাকে কি বলে? আয়ন বলে। তা আমরা একটা কথা লিখি, আয়ন বা চার্জ কয় ধরনের? আয়ন বা চার্জ তোমরা তো এখন বুঝতে পারছো, সংজ্ঞার মধ্যে আছে। আয়ন বা চার্জ কয় ধরনের বলো তো? ধনাত্মক চার্জ, ধনাত্মক বা একটা হচ্ছে ধনাত্মক চার্জ, আরেকটা হচ্ছে কি ঋণাত্মক আয়ন বা ঋণাত্মক চার্জ। ঋণাত্মক চার্জ। লিখছো? হা করি পড়ানোর সময় তারপর না লিখে বসে থাকবে। এখানে লিখো তাড়াতাড়ি, বসে আছে। যখন পড়াবো তারপর দেখবে যে সে লিখতেছে। লিখছো? আগামাতে কিছু বুঝতেছো? আচ্ছা, তোমাদের পরীক্ষা নিছে, ওটা পরীক্ষা নিছে পরিসংখ্যান তথ্য উপাত্ত পরীক্ষা।
হ্যাঁ, এবারে শনিবারে পরীক্ষা কি তথ্য উপাত্ত, এটা তো সবাই পারবে আশা করি। হ্যাঁ, স্যার বেশি বড় দেন না, এক ঘন্টার মধ্যে এগুলো সলভ করা এমসিকিউ তো স্যার 5 প্রশ্নের ক্যারেক্টার দিয়ে এমসিকিউ স্যার ওগুলো শেষ করার 10-20 পেজ দিয়েছি। আমি 5 পাইলে অনেক বেশি পাবো। কি বলো, সলভ করবা না? যা পারো সুন্দর করে লিখো। সব রোজ খাতা কিনে নিয়ে সময়ের মধ্যে লিখতে হবে পারেন না আপনি। বাবুরা, বাবুরা সময়ের মধ্যে লিখতে হবে। আচ্ছা, এই দেখো ধনাত্মক মানে কি? ধনাত্মক চার্জ মানে হচ্ছে ইলেকট্রন বর্জনের মাধ্যমে কিসে পরিণত হয়? ধনাত্মক চার্জে। আর ইলেকট্রন গ্রহণের মাধ্যমে কিসে পরিণত হয়? ঋণাত্মক চার্জে। এটা মনে রাখবা। কিভাবে সেটা তো আমি দেখাবো। হ্যাঁ, কিন্তু এই জিনিসটা একটু মনে রাখবা, ইলেকট্রন বর্জন করলে কিসে পরিণত হয়? ধনাত্মক চার্জে। আর ইলেকট্রন গ্রহণ করলে, দেখি বলো তো, ইলেকট্রনের চার্জ কি? পজিটিভ নাকি নেগেটিভ? ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, আর প্রোটনের চার্জ কি? পজিটিভ। তাই স্বাভাবিকভাবে ইলেকট্রন গ্রহণ করলে কি? নেগেটিভ চার্জে চার্জিত হবে, আর ইলেকট্রন ত্যাগ করলে কি? পজিটিভ বা ধনাত্মক চার্জে চার্জিত হবে। অ্যারোসল, অ্যারোসল আছে তো অবশ্যই, যাও তো দেখো তো অ্যারোসল কোথায় আছে, ওখানে অন্তু আছে কিনা দেখো, ওকে বললে হবে। অফিসে, অফিসে। হ্যাঁ, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে দেখো স্যার আমাদের স্কুলে রাসায়নিক বিজ্ঞান নামে একটা চ্যাপ্টার আছে, এটা নিচে পরীক্ষা এটাতে প্রশ্ন আসবে। স্যার পরীক্ষার জন্য স্যার যদি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জন। এখন কেউ কথা বলবো না। হ্যাঁ, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জন, এটা কিভাবে? দেখো আমি জাস্ট দুইটা উদাহরণ দিব, কেমন? একটা হচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? হাইড্রোজেন মানে H2, আর একটা হচ্ছে ক্লোরিনের ক্ষেত্রে Cl2। দেখো ক্লোরিন এবং হাইড্রোজেন পরমাণু সমূহ অণু আকারে থাকে। ক্লোরিন এবং হাইড্রোজেন পরমাণুগুলো কি আকারে থাকে? অণু আকারে। প্রকৃতিতে যে হাইড্রোজেন এবং ক্লোরিন পাওয়া যায় তারা দুইটা পরমাণুর সমন্বয়ে একটা অণু হিসেবে প্রকৃতিতে অবস্থান করে। কয়টা পরমাণু আছে বলো তো এখানে? হাইড্রোজেনের দুইটা পরমাণু মিলে একটা কি হয়েছে? অণু গঠিত হয়েছে। ক্লোরিনে কয়টা পরমাণু আছে? দুইটা পরমাণু মিলে একটা অণু গঠিত হয়েছে। এখানে কিন্তু দুইটা ক্লোরিন পরমাণু পরস্পরের সাথে ইলেকট্রন শেয়ার করে নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। ঠিক এখানেও দুইটা হাইড্রোজেন পরমাণু পরস্পরের সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। কিভাবে সেটাই দেখাচ্ছি, আসো। কি বলছি বুঝছো? আচ্ছা, সমস্যা নেই, এখন বুঝে যাবো। দেখি প্রথমে এটা তো আমরা কি দিব, যে নিউক্লিয়াস। হ্যাঁ, এরপরে হচ্ছে হলদেটা না, সাদা বাবু কিনি। হ্যাঁ, আচ্ছা তোমাদের কি মনে আছে কিনা, কেন ওরা মন কেন থাকে? স্যার হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। তার ইলেকট্রন বিন্যাস কিরকম হবে? একটাই ইলেকট্রন, একটাই থাকবে প্রথম কক্ষপথে। তাহলে ওর প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন? একটা। ক্লিয়ার কিনা এটা? আচ্ছা একটা বিষয় বলো, আমি তো এটা এখানেও কি রে ইলেকট্রনটা এখানে দিই।
স্যার একটু তোমরা ভালো করে খেয়াল করবা, হ্যাঁ, না হলে কিন্তু এগুলো পারা যাবে না। দেখি বলো তো এখানে কয়টা হাইড্রোজেন আছে? আমি বলছি দুইটা হাইড্রোজেন পরস্পরের সাথে ইলেকট্রন কি করবে? শেয়ার করবে। এগুলোকে বলা হয়, শেয়ার করাকে বলা হয় সমযোজী বন্ধন। কি বলা হয়? আমি আসলে সমযোজী বন্ধন কিংবা আয়নিক বন্ধন এগুলো পড়াতে গেলে অনেক বেশি কিছু পড়াইতে হবে, তো ওই জায়গাটায়, হ্যাঁ, ওই জায়গাটায় আমরা কি যাচ্ছি না। তো দেখো এখন আমি আরেকটা আঁকছি। দেখো এই যে হ্যাঁ স্যার খেয়াল করবা কি করতেছি আমি। এটা কে? হাইড্রোজেন। এটাও কে? হাইড্রোজেন। দাঁড়া দাঁড়া দাঁড়া, কথা বলিও না। এটা এখানে চলে আসলো কেন? আচ্ছা সমস্যা নেই, হচ্ছে কি হাইড্রোজেন। তারপরে এখানে আরো একটা হাইড্রোজেন আঁকলাম। হ্যাঁ দেখো সাইজ কিন্তু একই হতে হবে, কারণ দুইটাই কি হাইড্রোজেন সেম। এই যে শেষ। তাহলে এবার তোমরা একটা বিষয় খেয়াল করো, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার প্রোটন, হচ্ছে আমার কি প্রোটন বা নিউক্লিয়াস। কেমন? এখানে প্রোটন থাকে, এটা নিউক্লিয়াস। নিউক্লিয়াস সবসময় কি পজিটিভ, কারণ সেখানে কে থাকে? প্রোটন থাকে। প্রোটন ধনাত্মক চার্জ বিশিষ্ট। দেখি বলো তো ইয়ার এটাই কি বলে, ওর কয়টা ইলেকট্রন থাকে? তোমরা অবশ্য এভাবে করে দিও না, আমি যেভাবে দিচ্ছি ওভাবে দিবা। দুইবার মুছলাম আমি, বিভিন্ন কালি দিয়ে দিচ্ছি, তো এই পর থেকে আর বিভিন্ন কালি দিয়ে ব্যবহার করব না, একটা কালি ব্যবহার করব। এভাবে করে দিই, কথা বলিও না। তো তোমাকে কি বললাম, এই যে হাইড্রোজেন পরমাণু, ওর কয়টা ইলেকট্রন আছে? একটা। ওর একটা ইলেকট্রন কার সাথে শেয়ার করলো? তার পাশের হাইড্রোজেন পরমাণুর সাথে। আর এই হাইড্রোজেন পরমাণুটা এই হাইড্রোজেন পরমাণুর সাথে আরেকটা ইলেকট্রন কি করছে? শেয়ার করছে। দেখো শেয়ার করার ফলে তাদের কয়টা ইলেকট্রন হলো? এই পরমাণুরও দুইটা হলো, এই পরমাণুরও কয়টা হলো? দুইটা হলো। তাহলে তারা কার ইলেকট্রন বিন্যাস অর্জন করছে? নিষ্ক্রিয় মৌল কে? হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করছে। কারণ নিষ্ক্রিয় পরমাণু সমূহ ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে বা শেয়ারের মাধ্যমে কার ইলেকট্রন বিন্যাস অর্জন করে? নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জন করে এবং স্থিতিশীলতা অর্জন করে। তো এরা কি করছে? হ্যাঁ দিয়ে দেয় নাই তো স্যার, ইলেকট্রন শেয়ার করছে। এখানে ইলেকট্রন কি করছে? শেয়ার করছে। ও ওর সাথে শেয়ার করছে, ও ওর সাথে শেয়ার করছে। তুই আমারটা নে, আমি তোরটা নি। তাহলে ঘটনা কি ঘটলো? ঘটনা ঘটলো ওরটা যখন ও নিছে, ওর মধ্যেও দুইটা পুরোপুরি দিয়ে জানে, ওর মধ্যেও কয়টা? দুইটা। তাহলে এখানে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস তারা কি করছে? অর্জন করছে। এরপরে স্যার দেখো ক্লোরিনেরটা আমাকে একটু বলো তো, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা বলো। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 17। 2 8 7। এবার ওরা কিভাবে ইলেকট্রন শেয়ার করলো সেটা দেখা যাক। আসো স্যার কথা বলিও না। এটা ধরো একটা ক্লোরিন, হ্যাঁ, ক্লোরিনের কয়টা স্যার বলো তো একটু? না না, কয়টা তোমার ই আছে? কয়টা শক্তি স্তর আছে? 3টা শক্তি স্তর দিলাম। হ্যাঁ কয়টা শক্তি স্তর আছে? 3টা। আর মাঝখানে কি থাকবে? মাঝখানে ধরো নিউক্লিয়াস। হ্যাঁ এখানে ঠিক আছে কিনা? এরপরে আরো একটা ক্লোরিন আঁকবো। ক্লোরিন আগার আগে দেখো আমি কি করতেছি। কত কত? প্রথম কক্ষপথে হচ্ছে কয়টা? 2টা। দ্বিতীয় কক্ষপথে
জোড়া জোড়া দিবা, 2 2 ইলেকট্রনগুলো জোড়া জোড়া অবস্থান করে। এটা তো তুমি দিতে পারো, সমস্যা নেই, এটা দুই পাশে দুটো দিচ্ছি, ঠিক আছে। এবার শেষ কক্ষপথে কয়টা দেখো, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, আর একটা সিঙ্গেল। ওর মনে খুব কষ্ট, বেচারা, হ্যাঁ ব্যাচেলর, হ্যাঁ আমাদের মতো ব্যাচেলর। হ্যাঁ আমি তো কি আবার, ওই রাজা বেশি ডিস্টার্ব করতেছিস তুই, ধর এগুলো কত জনে কত কিছু বলবে। দেখো এখানে আরেকটা ক্লোরিন আসছি, এভাবে করে খেয়াল করো আমি কিভাবে আঁকতেছি। হ্যাঁ কয়টা শক্তি স্তর লাগবে? 3টা শক্তি স্তর লাগবে। ভিতরে আরো একটা, হ্যাঁ তা একদম ভেতরেরটা কি? একদম ভেতরেরটা হচ্ছে নিউক্লিয়াস, সমস্যা নেই দিয়ে দিলাম। বেশি কালার চেঞ্জ করতে গেলে আমার প্রবলেম হয়ে যাচ্ছে। তাহলে এটা এবার আমাকে বলো, আমি যারা ইলেকট্রন যেগুলো শেয়ার করছি সেগুলো একটু হলুদ দিয়ে দিই, হ্যাঁ তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বাকিগুলো সাদা দিয়ে দিই। এখানে কয়টা? প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে কয়টা? 8টা, তৃতীয় শক্তি স্তরে কয়টা? 7টা, 2টা এদিকে 2টা দিলাম, এখানে 2টা, আরেকটা কোথায়? এই যে হলুদটা। তাহলে তোমরা একটা বিষয় দেখো, এখন তুমি ওর কথা চিন্তা না করে ওর মোট কয়টা ইলেকট্রন আছে দেখো তো এই ক্লোরিনটা। হ্যাঁ 17টা নাকি 18টা? একটা ওর কাছ থেকে শেয়ার করছে না? শেয়ার করছে নাকি? দেখো হলুদ 2টা, এই 2টা, 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 2টা। শেষ কক্ষপথে মোট কয়টা হলো? 8টা। শেষ কক্ষপথে কয়টা হয়েছে? 8টা। তারপরে কক্ষপথে কয়টা? 8টা। তারপরে কক্ষপথে কয়টা? 2টা। তাহলে মোট হচ্ছে 18টা। এর ক্ষেত্রে দেখো তো, এর ক্ষেত্রেও সেম না? 2টা ক্লোরিন পরমাণু এখানে কি করছে? পরস্পরের সাথে ইলেকট্রন শেয়ার করছে এবং ক্লোরিন অণু গঠন করছে। তাহলে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কি অণু গঠন করছে? তোমরা লিখো না, এগুলো আঁকো না অবশ্যই। ইলেকট্রন মতো হাতে তাড়াতাড়ি এখানে বাসায় গিয়ে সুন্দর করে আঁকিও। ইলেকট্রন শেয়ারের মাধ্যমে Cl2 অণু গঠন। এটা কি? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। তোমরা কি এগুলো ইয়া থেকে লিখে নিতে পারবে না? ওই যে মানে রেকর্ডেড ক্লাস থেকে? H2 অণুর গঠন। আচ্ছা এখানে একটা প্লাস দিয়ে দিই। তোমরা যদি ওখান থেকে দেখো তাহলে আমার আজকে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে আর কি, না হলে অনেক সময় লাগবে, আবার একটা ক্লাস লাগবে। নাকি তোমরা ওখান থেকে দেখে এঁকে নিবা? কি করবা সৌমিত্র? দেখে এঁকে নিলে ভালো হবে না? সময়টা বেঁচে যাবে। তোমরা দেখে এঁকে নিও, কেমন? জাস্ট একবার টানলে তো হয়ে যাচ্ছে, তোর টেনে পারবে না? নাকি মোবাইল দিবে না? দিবে না? তাহলে আমি ছবি তুলে পাঠিয়ে দিব। আচ্ছা এবার আসো, এবার আচ্ছা ঠিক আছে, এটা দেখি কি করা। আমি আসলে এটা ভুলবশত আর কি, মানে ওখানে 9 আছে তো। 9 বলতে কমার্সের 9 আছে, কমার্সের 9 10, কমার্স 9 10 আর 8 একসাথে, সায়েন্স 9 10 আলাদা। আচ্ছা এবার আসো, স্যার এটা তাহলে তোমরা ওখান থেকে লিখো। এবার আসো, ইলেকট্রন গ্রহণ বা
বর্জনের মাধ্যমে যৌগ গঠন। দেখো আমরা এখন একটা বিষয় পড়বো, সোডিয়াম ক্লোরাইড। তোমরা যে খাবার লবণটা চেনো, সোডিয়াম ক্লোরাইডের অণুর গঠন প্রক্রিয়াটা একটু পড়বো। কার? সোডিয়াম ক্লোরাইড। তোমাদের বইতে সম্ভবত সোডিয়াম ফ্লোরাইডেরটা দেওয়া আছে, দেখো তো সোডিয়াম ফ্লোরাইড আমাদের বইতে কোনটা দেওয়া আছে, পেছনের পৃষ্ঠা সোডিয়াম ফ্লোরাইডেরটা দেওয়া আছে না? হ্যাঁ, এফ মানে হচ্ছে ফ্লোরিন, ঠিক আছে। আমি সোডিয়াম ক্লোরাইডেরটা দেখাচ্ছি, দেখো। আচ্ছা, প্রথমে এখানে আমরা কি বলছি স্যার? ইলেকট্রন কিসের মাধ্যমে? গ্রহণ বা বর্জনের মাধ্যমে, যেটাকে আমরা আয়নিক বন্ধন বলি। তোমাদের কি এগুলো আসলে লেখা উচিত ছিল আমার? তোমাদের বইতে তো এই বিষয়গুলো নাই, আসলে দরকার নেই। তাহলে ইলেকট্রন কিসের মাধ্যমে? গ্রহণ বা বর্জনের মাধ্যমে কি করতে হবে? যৌগ গঠন প্রক্রিয়া। তোমরা একটা কথা মনে রাখবা, ধাতুসমূহ ইলেকট্রন কি করে? বর্জন করে। অধাতুসমূহ ইলেকট্রন গ্রহণ করে। স্টার দিয়ে লিখে রাখো। মূলত ধাতুসমূহ ইলেকট্রন বর্জন করে। ধাতুসমূহ ইলেকট্রন বর্জন করে মূলত ধাতুসমূহ ইলেকট্রন বর্জন করে এবং অধাতুসমূহ ইলেকট্রন গ্রহণ করে। ধাতুসমূহ ইলেকট্রন বর্জন করে এবং অধাতুসমূহ ইলেকট্রন গ্রহণ করে। যুবরাজ, ওখান থেকে লিখে নিতে পারবি না একটু দেখে? ঠিক আছে। অধাতুসমূহ ইলেকট্রন কি করে? গ্রহণ করে। কেন এই ঘটনা ঘটে? কারণ তোমরা সবসময় খেয়াল করবা, ধাতুসমূহের সর্বশেষ কক্ষপথে খুব কম সংখ্যক ইলেকট্রন থাকে, একটা, দুইটা কিংবা তিনটা। কিন্তু অধাতুসমূহের সর্বশেষ কক্ষপথে অনেক বেশি ইলেকট্রন থাকে, 5টা, 7টা, এই ধরনের। 8টা না, 5টা, 8টা হলে তো নিষ্ক্রিয় মৌল হয়ে যাবে শেষ কক্ষপথে। 5টা, 4টা, 7টা এই ধরনের ইলেকট্রন থাকে। তো বেশি ইলেকট্রন থাকলে সেগুলো আসলে ত্যাগ করা অনেক বেশি কি কঠিন। কম ইলেকট্রন থাকলে খুব সহজেই অল্প শক্তি প্রয়োগে সেগুলোকে কি করা যায়? বের করে দেয়া যায়। কিন্তু বেশি ইলেকট্রন থাকলে সেগুলোকে খুব সহজে কি করা যায় না? বের করা যায় না, বা সেগুলো সহজে পরমাণুসমূহ ত্যাগ করতে পারে না। তারা ত্যাগ করার চেয়ে তখন কি করে? গ্রহণ করে। ঠিক আছে, তারা খুব সহজে ইলেকট্রন কি করতে পারে? গ্রহণ করতে পারে। এই বিষয়টা তোমরা কিভাবে খেয়াল করবা, দেখো। আমরা কি পড়ব? সোডিয়াম ক্লোরাইডের কিসের গঠন? সোডিয়াম ক্লোরাইডের অণুর গঠন। দেখি আমাকে তোমরা বলবা, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। তাহলে তার ইলেকট্রন বিন্যাস কত হবে? 2, 8, 1। তার শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? একটা। সবসময় মনে রাখবা যে নামগুলোর শেষে আম আছে, কি আছে? সবগুলো হচ্ছে ধাতু। কেমন? যে নামগুলোর শেষে আম আছে সবগুলো হচ্ছে কি ধাতু। ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, পটাশিয়াম সব কি ধাতু। ঠিক আছে, আম থাকলেই কি ধাতু। তাহলে দেখো, সোডিয়াম হচ্ছে কি ধাতু। এবার দেখো ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 17। তার ইলেকট্রন বিন্যাস কত? 2, 8, 7। দেখো, সোডিয়াম হচ্ছে ধাতু, ক্লোরিন হচ্ছে অধাতু। তার মানে ধাতুগুলো ইলেকট্রন কি করবে? ত্যাগ করবে। অধাতু ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। দেখো, ধাতু কেন ইলেকট্রন ত্যাগ করছে? ধাতুর শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? একটা। এই একটা ইলেকট্রন ত্যাগ করা তার জন্য খুবই সহজ। কেমন? এবার আমাকে বলো, ক্লোরিনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 7টা। তো 7টা ত্যাগ করা সহজ নাকি একটা ত্যাগ করা সহজ? না, আমি প্রথমে একটা ত্যাগ করার কথা বলি। একটা ত্যাগ করা ইজি। দেখো, ও একটা ইলেকট্রন ত্যাগ করলে খুব সহজেই সে স্থিতিশীল অবস্থা অর্জন করে। কেন বলো?
হ্যাঁ 2 8 কার ইলেকট্রন বিন্যাস অর্জন করে? 10 10 কার ইলেকট্রন বিন্যাস? নিয়ন। তাহলে সে যখন একটা ইলেকট্রন ত্যাগ করে, দেখো তোমাদের মনে নাই এখনো মনে হয়, নিয়নের ইলেকট্রন বিন্যাস কত ছিল? 2 8। তো ও যখন একটা ইলেকট্রন ত্যাগ করে তখন সে কার ইলেকট্রন বিন্যাস অর্জন করে? তো সব সময় পরমাণুগুলো চেষ্টা করে ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে কার ইলেকট্রন বিন্যাস অর্জন করতে? নিয়নের। তোমাদেরকে একটা কথা বলতে মনে হয় আমি ভুলে গেছিলাম, আমার ঠিক খেয়াল নাই। দেখো কি বলতে ভুলে গেছি, তোমরা কি এখানে খেয়াল করছো যখন এরা ইলেকট্রন শেয়ার করছিল, হাইড্রোজেন ইলেকট্রন শেয়ার করছিল, হাইড্রোজেন কার ইলেকট্রন বিন্যাস অর্জন করছিল? হিলিয়ামের নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জন করছে। এবার এখানে দেখো তো ক্লোরিনের 2 8 8 কার ইলেকট্রন বিন্যাস অর্জন করছে? আর্গনের। তাও কি মৌল? নিষ্ক্রিয় মৌল। ভালো করে দেখো, এই ক্লোরিন পরমাণুটার প্রথমে 2টা, তারপর কয়টা? 8টা, তারপর কয়টা? 8টা। 2 8 8 কার ইলেকট্রন বিন্যাস? আর্গন। কি মৌল? নিষ্ক্রিয় মৌল। তাইলে এটা বুঝাই যাচ্ছে পরমাণু সমূহ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বা ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে কিসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে? নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। কিসের চাবি? নিষ্ক্রিয় মৌলের কি অর্জন করে? ইলেকট্রন বিন্যাস অর্জন করে। কথাটা বুঝা গেছে? এবার আসো মেইন টপিকে চলে যাচ্ছি। স্যার আমার কথা কি বুঝতেছো তোমরা, না কঠিন বেশি মনে হচ্ছে? তুই ন, তোমরা বলো বেশি কঠিন লাগতেছে নাকি? কিরে কাব্য বেশি কঠিন লাগতেছে? কঠিন হওয়ার তো কথা না, দেখো একদম সহজ। এই আম থাকলে বলছি যে কি ধাতু, ধাতু ইলেকট্রন কি করে? ত্যাগ করে। কারণ ধাতুর শেষ কক্ষপথে খুবই কম সংখ্যক ইলেকট্রন থাকে, 1টা 2টা কিংবা 3টা। আর অধাতুর অনেক বেশি থাকে, 5টা 6টা 7টা, ঠিক আছে, কিংবা 4টা, এরকম বেশি সংখ্যক ইলেকট্রন থাকে। কার? অধাতু। ঠিক আছে, 5টা 6টা 7টা এরকম বেশি বেশি ইলেকট্রন থাকে। তো অধাতুগুলো কি করে? বেশি ইলেকট্রন গুলো ত্যাগ করতে পারে না সহজে, কারণ ওগুলো নিউক্লিয়াসের সাথে, নিউক্লিয়াস পজিটিভ না, ইলেকট্রন কি নেগেটিভ, নিউক্লিয়াসের সাথে একটা প্রবল আকর্ষণ বল কাজ করে। কারণ পজিটিভ নেগেটিভ কিন্তু কি করে এটা জানো? নেগেটিভ নেগেটিভ কি করে? পজিটিভ পজিটিভ কি করে? তাহলে দেখো শেষ কক্ষপথে 7টা আছে, এই 7টা ইলেকট্রনের সাথে নিউক্লিয়াস তো পজিটিভ, নিউক্লিয়াসের সাথে একটা আকর্ষণ বল কাজ করে, এই জন্য এগুলো ত্যাগ করা অনেক কঠিন। আর এখানে লাস্টে আছে একটা, এই একটার সাথে আকর্ষণ বলটা একটু দুর্বল, যে কারণে এটা ত্যাগ করা অনেক ইজি। ঠিক আছে, তাহলে একদম সহজ কথা হচ্ছে ধাতু ইলেকট্রন ত্যাগ করে, অধাতু ইলেকট্রন। সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় মৌল নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। আর দেখি বলো, ও 7টা ত্যাগ করাচ্ছে, একটা গ্রহণ করা অনেক সহজ। ও 7টা ত্যাগ করাচ্ছে, একটা গ্রহণ করা অনেক সহজ, যে কারণে ও একটা ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। ও একটা ইলেকট্রন যদি গ্রহণ করে, ও কোন মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জন করে? আর্গনের। ঠিক আছে, কারণ ওর শেষ কক্ষপথে তখন কয়টা হয়ে যাবে? 8টা। কথা বুঝছো? আচ্ছা, এবার আমার কথাগুলোর অ্যান্সার দিবা। দেখো সোডিয়াম কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে না ত্যাগ করবে? তার মানে মাইনাস ইলেকট্রন, ইলেকট্রনের উপর একটা নেগেটিভ আছে। কেন? ও নেগেটিভ চার্জ বিশিষ্ট, তাহলে ইলেকট্রন কি করলো? মাইনাস মানে ত্যাগ করলো। আচ্ছা বলো, ত্যাগ করা মানে ইলেকট্রন ত্যাগ করলে কি বলছিলাম? কোন চার্জে চার্জিত হয়? খাতা দেখো, ইলেকট্রন ত্যাগ করলে কোন চার্জে চার্জিত হয়? লিখে দিছে ধনাত্মক চার্জে, লিখে দিছে। কিন্তু ইলেকট্রন ত্যাগ মানে কি চার্জ? কয়টা ইলেকট্রন ত্যাগ করছে? একটা, তার মানে ধনাত্মক চার্জ কয়টা হবে? একটা। ধনাত্মক চার্জ কয়টা হবে? যতটা ত্যাগ করবে ততটা ধনাত্মক চার্জ। ক্লিয়ার? এবার ও যেটা ত্যাগ করছে সেটা কি উড়ে যাবে? সেটা উড়ে যাবে না, সেটা আরেকজন খাই ফেলবে। সেটা আরেকজনে খাই ফেলবে। খাই ফেলবে মানে কি করবে? গ্রহণ করবে। আচ্ছা আচ্ছা আমাকে বলো আগে, ও ও যেটা ত্যাগ করছে সেটা ও খেয়ে ফেলবে? ও খাবে না, সেটা খাবে কে? হ্যাঁ এমনি একটু একটু মনে হয়, একটু একটু মনে হয়। না না না, এখানে ও ওকে খাদক মনে হচ্ছে, ক্লোরিনকে খাদক মনে হচ্ছে। পড়া বুঝতে পারতেছি না।
আচ্ছা, এখন এই ভদ্রলোক যেটা ত্যাগ করছে, সোডিয়াম যেটা ত্যাগ করছে সেটা গ্রহণ করবে কে? ক্লোরিন। আচ্ছা, ক্লোরিন গ্রহণ করার পরে কয়টা গ্রহণ করছে? গ্রহণ করলে কি চার্জে চার্জিত হয়? মাইনাসে। তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করছে, একটা মাইনাস। ক্লিয়ার কিনা? ওকে ফাইন। এবার দেখো কি বলতেছি, দেখো এই কথা শুনো, ই এর আগে পজিটিভ আছে, ই এর আগে নেগেটিভ আছে। পজিটিভ নেগেটিভ কাটাকাটি চলে গেল, তোমরা আবার কাটিও না, হ্যাঁ, আমি তোমরা বুঝার জন্য দেখালাম। তাহলে এখানে আছে কে? সোডিয়াম। আর কে আছে? সোডিয়াম আর ক্লোরিন বিক্রিয়া হচ্ছে। দেখো বলো, এবার আমাকে একটা কথা বলো, মেয়েরা বলবা, ছেলেরা চুপ। পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ পরস্পরকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? 100% আকর্ষণ। বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তাহলে সোডিয়াম পজিটিভ, ক্লোরিন নেগেটিভ, তাদের মধ্যে একটা কি বল থাকবে? আকর্ষণ বল থাকবে। ফলে কি তৈরি হবে? সোডিয়াম ক্লোরাইড, এই অণুটা কি হবে? তৈরি হবে। তোমরা চার্জ দিলে দিতে পারো অথবা ডাইরেক্ট কি লিখতে পারো? NaCl। ঠিক আছে, তাহলে NaCl গঠিত হয়ে গেছে না? পারা যাবে কিনা বলো তো স্যার? না পারা যাবে না? কনফার্ম? কত পার্সেন্ট? আর 5টা মিনিট টাইম নিব, 9টা বাজতে, জাস্ট 5টা মিনিট বাড়তি পড়ালে তো সমস্যা নেই। ওখানে শুরু করতে করতেও কি লিখে নিও স্যার, কোত্থেকে লিখে নিও, এখান থেকে লিখতে গেলে সময় লাগবে। আমি আজকে চ্যাপ্টারটা শেষ করে দিই, কেমন? আসো এবার তোমাদেরকে আরেকটা দেখাচ্ছি, কেমন? ম্যাগনেসিয়াম নাকি ক্যালসিয়াম? আচ্ছা, ম্যাগনেসিয়াম ক্লোরাইডেরটা দেখায়। ম্যাগনেসিয়াম ক্লোরাইড অণুর গঠন, স্যার এটা একটু মনে রাখবা, MgCl কি 2টা নিচে, অণুর গঠন। এবার তোমরা আনসার করবা, আমি কোনো কিন্তু আনসার দিব না, কেমন? তোমরা সবাই আনসার করবা, তোমরা যেটা বলবো আমি সেটা লিখবো, ঠিক আছে? তাহলে একেবারে এখানে মুখস্থ হয়ে যাবে, বাস আর কিচ্ছু লাগবে না। পরে পরে স্যার, দরকার নাই, তাড়াহুড়ার দরকার নেই। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত বলো? স্যার ম্যাগনেসিয়াম ধাতু না অধাতু? ধাতু। একটা আরেকটা কথা বলি, ধাতু অধাতু যুক্ত হলে ইলেকট্রন আদান প্রদান হবে, আর অধাতু অধাতু যুক্ত হলে ইলেকট্রন শেয়ার হবে। অধাতু অধাতু যুক্ত হলে ইলেকট্রন কি হবে? যেমন হাইড্রোজেন, হাইড্রোজেন দুইটাই অধাতু, তারপরে ক্লোরিন, ক্লোরিন দুইটাই অধাতু, তারা ইলেকট্রন শেয়ার করছিল। ধাতু অধাতু যুক্ত হলে ইলেকট্রন কি হবে? আদান প্রদান হবে। ধাতু অধাতু যুক্ত হলে ইলেকট্রন আদান প্রদান হবে। বড় করে বলো। ধাতু অধাতু, কি রে ভাই? ধাতু অধাতু যুক্ত হলে ইলেকট্রনের কি হবে? মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাচ্ছ। আদান, হ্যাঁ আদান প্রদান না, মারি মাথা ফাটা গেলে এতক্ষণ ধরে কি পড়াই যে এই আদান প্রদান আর শেয়ার কি একই কথা নাকি? আদান প্রদান মানে হচ্ছে দেওয়া নেওয়া, আর শেয়ার মানে হচ্ছে শেয়ার করা। হ্যাঁ, বিনিময়, ইলেকট্রনের বিনিময় হবে, বিনিময় না, আমরা আদান প্রদান বা দেয়া নেয়া বলি। হ্যাঁ, আসো, এই ম্যাগনেসিয়ামের ইয়া কত? পারমাণবিক সংখ্যা কত? 12। ইলেকট্রন বিন্যাস বলো। 2 8 2। ক্লোরিনের কত? 17। ইলেকট্রন বিন্যাস বলো। 2 8 7। স্যার এবার কে গ্রহণ করবে কে বর্জন করবে বলো? বলো, নাম কি? ম্যাগনেসিয়াম ইলেকট্রন বর্জন করবে। কার ইলেকট্রন বিন্যাস গ্রহণ করবে? মানে কার ইলেকট্রন বিন্যাস অর্জন করবে সে? ও যদি দুইটা ছেড়ে দেয়, নিয়ন বলেন না। এবার ইলেকট্রন গ্রহণ করবে কে? আচ্ছা, ইলেকট্রন কয়টা গ্রহণ করবে? দুইটা বলে। ওইটার দরকার নাই, ওর তো 7টা আছে, 8টা হওয়ার জন্য কয়টা গ্রহণ করবে? তাহলে কার ইলেকট্রন বিন্যাস অর্জন করবে? আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে, কারণ আর্গনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 8 8। ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? আসো আরেকটা, এটা কোথায় যাবে দেখাবো, তো একটু ওয়েট কর না, তো তারা আসো। আচ্ছা, এই ম্যাগনেসিয়াম বাবু কি করবে? মানে ধাতু নাই, ধাতু ইলেকট্রন ত্যাগ করবে। হ্যাঁ, কয়টা ইলেকট্রন ত্যাগ করবে? আমি তো ভুল বলছি নাকি ঠিক বলছি? মাথা তা আছে দুবা, লাস্টে এই তো দুবা ত্যাগ করি বোধ হয়। তাহলে দুইটা ইলেকট্রন কি করবে? ত্যাগ করবে।
দিদি তুমি বুঝতেছ? তুমি না, আগামাতা কিছুই বুঝো নাই। ও কি বলছে আমি বুঝি নাই। আচ্ছা কয়টা ত্যাগ করছে স্যার? তাহলে কয়টা প্লাস? দুইটা প্লাস। দুইটা ত্যাগ করছে, দুইটা প্লাস, দুইটা চার্জ, পজিটিভ চার্জ। এখন তোমার এই যে এটা খেয়াল করো, এখানে ক্লোরিন কয়টা আছে? ক্লোরিন পরমাণু কয়টা আছে? একটা ক্লোরিন কয়টা ইলেকট্রন গ্রহণ করে? একটি, কারণ একটা ক্লোরিনের শেষে আছে 7টা, লাগবে কয়টা? একটা। তাহলে ক্লোরিন আছে এখানে কয়টা? ম্যাগনেসিয়াম অণুতে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড অণুতে 2টা। তাহলে ক্লোরিন পরমাণু হচ্ছে 2Cl। স্যার এখানে আবার 2 দিও না, এখানে 2টা আগে দিবা। কেমন? 2টা ক্লোরিন পরমাণু কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? একটা ক্লোরিন পরমাণু যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, 2টা ক্লোরিনের জন্য কয়টা ইলেকট্রন লাগবে? কথা বুঝিয়ে না, আবার বড় করে বলবা। একটা ক্লোরিনের জন্য কয়টা ইলেকট্রন লাগে? তাহলে 2টা ক্লোরিন পরমাণুর জন্য কয়টা ইলেকট্রন লাগবে? 2টা। তাহলে 2টা ক্লোরিন 2টা ইলেকট্রন গ্রহণ করলো, 2Cl কি মাইনাস। দেখো 2 মাইনাস দিও না, কারণ এখানে ক্লোরিন আছে কয়টা? 2টা। ওর জন্য একটা মাইনাস, ওর জন্য একটা মাইনাস। ও একটা গ্রহণ করছে, একটা গ্রহণ করে নেগেটিভ চার্জে চার্জিত হয়েছে, ও একটা গ্রহণ করছে, এই কারণে একটা নেগেটিভ চার্জে চার্জিত হয়েছে। কথা কি বোঝা যাচ্ছে? এই কারণে 2 তো এখানে দিছি, তার মানে ক্লোরিন পরমাণু এগুলো এখন চার্জ নাকি পরমাণু আছে? এখন চার্জে চার্জিত না পরমাণু আছে? এগুলোকে আমরা আয়ন বলবো নাকি পরমাণু বলবো? গাদাইয়া। এটা ধনাত্মক চার্জে চার্জিত হয়েছে ধনাত্মক আয়ন, এটা ঋণাত্মক চার্জে চার্জিত হয়েছে কি আয়ন? ঋণাত্মক আয়ন। আচ্ছা আসো এবার একটু কাটাকাটি করি। Mg প্লাস 2Cl লিখতে পারো, ম্যাগনেসিয়াম কি 2 প্লাস Cl কি। আচ্ছা এভাবে করে না লিখে ডিরেক্ট ম্যাগনেসিয়াম ক্লোরাইড লিখে দিই। হ্যাঁ, Mg কত? Cl2 ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এই যে পজিটিভ নেগেটিভ আর লেখার দরকার নেই, ডিরেক্ট কি ম্যাগনেসিয়াম ক্লোরাইড লিখতে পারবে। আমি এখানে পজিটিভ নেগেটিভ দিছিলাম না, দেওয়ার দরকার নাই, তোমরা আবার গুলাই ফেলবা। কেমন? তোমরা ডিরেক্ট ম্যাগনেসিয়াম ক্লোরাইড লিখে ফেলবা, পারবেন? সৌমিত্র দাঁড়াও, সৌমিত্র দাঁড়াও, কুইক, সময় নাই। স্যার যদি পজিটিভ বা নেগেটিভ থাকে সেগুলোকে আমরা কি বলি? আয়ন বলি। চার্জিত পরমাণু সমূহকে কি বলে? আয়ন বলে। ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করলে সেগুলো কিসে পরিণত হয়? আয়নে পরিণত হয়। তুমি এখানে দেখতে পাচ্ছ 2টা ইলেকট্রন ত্যাগ করছে, ধনাত্মক আয়নে পরিণত হয়েছে। ইলেকট্রন গ্রহণ করছে, কি আয়নে পরিণত হয়েছে? ঋণাত্মক। বলো আমরা কিসের অণুর গঠন করছি? সবাই আনসার করবা। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস কত? ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস কত? ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? নিষ্ক্রিয় মৌল। আর্গনের ইলেকট্রন বিন্যাস না, নিষ্ক্রিয় মৌল নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য তার কয়টা ইলেকট্রন ত্যাগ করতে হবে? 2টা। 2টা ত্যাগ করছে, ফলে কিসে পরিণত হয়েছে? ম্যাগনেসিয়াম আয়নে বা ধনাত্মক আয়নে। 2টা ত্যাগ করছে, এজন্য 2 প্লাস। এবার ক্লোরিন আছে কয়টা এখানে? একটা ক্লোরিন কয়টা ইলেকট্রন গ্রহণ করে? একটা। একটা ক্লোরিন কয়টা ইলেকট্রন গ্রহণ করে? তাহলে 2টা ক্লোরিন কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? ক্লিয়ার? এই 2টা ইলেকট্রন সে কোত্থেকে পাইছে? ওই ম্যাগনেসিয়াম থেকে, সে 2টা ছেড়ে দিচ্ছে যে ওগুলো। তাহলে 2টা গ্রহণ করে 2টা কিসে পরিণত হলো? 2Cl মাইনাস। আচ্ছা ক্লোরিন কার ইলেকট্রন বিন্যাস অর্জন করবে? আর্গনের, ফলে সেই স্থিতিশীলতা অর্জন করবে। পরবর্তীতে ম্যাগনেসিয়াম আর ক্লোরিন যুক্ত হলো, এটা পজিটিভ এটা নেগেটিভ, পরস্পরের মধ্যে কি বল কাজ করবে? আকর্ষণ বল। ফলে তারা ম্যাগনেসিয়াম ক্লোরাইড অণু সৃষ্টি করবে বা গঠন করবে। পারা যাবে কিনা? কনফার্ম? সবাই বুঝছেন? সবাই বুঝছেন? থ্যাংক ইউ স্যার। তাহলে চ্যাপ্টার কিন্তু শেষ, আমি নেক্সট ক্লাসে শীট দিয়ে দিব। কেমন? আচ্ছা এবার তোমরা গাইড বইয়ে যদি পড়তে গিয়ে কোনো অসুবিধায় পড়ো আমাকে জিজ্ঞেস করিও, ঠিক আছে? ওকে, ধন্যবাদ।